হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমেই আপনাদের অনেকের অনেক কমেন্টস এসছে এবং কমেন্টসগুলো প্রত্যেকটাতেই, যেমন ধরুন কেউ বলছেন যে আমার ভিডিও প্রেজেন্টেশন, কেউ বলছেন থাম্বনেল, অনেকে কন্ট্যাক্ট নাম্বার চাইছেন, মেল আইডি চাইছেন। আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি আমার সেট আপটা রেডি করি, মানে আরও দু একজনের হেল্প লাগবে আমার। সেই হেল্পটা পেলেই আমি কিন্তু সমস্ত ফ্রন্টে কিন্তু ইমপ্রুভ করতে পারবো বলে আমার বিশ্বাস। ফ্রেন্ডস, দেখুন আজকে মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড ছিল, অত্যন্ত কম ন্যারো মার্জিনের মধ্যে কিন্তু হয়েছে, মার্কেট ঘোরাঘুরি করেছে। 24,321, 3 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটি 52,426, অর্থাৎ 235 পয়েন্টে নিচে ক্লোজ হয়েছে। ফরেনাররা আজকে 61 কোটি টাকার মাল কিনেছে, আবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা 2867 কোটি টাকার শেয়ার কেনাবেচা কিনেছে, মানে ইন টোটাল কিনেছে। সুতরাং মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে। অন্যদিকে ডলার ইন্ডেক্স কিন্তু একটু কুলিং অফ হচ্ছে, যেটা কিন্তু মার্কেটের জন্য ভালো। আমি বলেছিলাম আপনাকে যে ডলার ইন্ডেক্স 105-এর উপরে ট্রেড করছিল, আজকে 104-এর উপরে হয়েছে, অনেক উপরে আছে। এটা 92, 94, 95 এই সমস্ত লেভেলে এলে মার্কেটের জন্য ভালো। অন্যদিকে বিএসএনএল 4G চালু করেছে চেন্নাইতে, তিরুভাল্লুরে, এবং খুব তাড়াতাড়ি তারা এই যে রিলায়েন্স এবং এয়ারটেল অ্যাজ ওয়েল অ্যাজ ভোডাফোন সকলেই যে ট্যারিফ হাইক করেছে, সেইটাকে কেন্দ্র করে গভর্নমেন্ট কিন্তু খুব অ্যাগ্রেসিভলি এই বিএসএনএল কে অ্যাক্টিভ করার চেষ্টা করছে। এবং বিএসএনএল যে তারিফ প্ল্যানটা দিয়েছে, যে সমস্ত জায়গায় তারা লঞ্চ করেছে, সেটা কিন্তু অনেকটা ওদের তুলনায় অনেকটা সস্তা। কিন্তু মেন জিনিস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সাবস্ক্রাইবার বেস এয়ারটেল, রিলায়েন্স এবং ভোডা থেকে বিএসএনএল এর দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের হুঁশ ফিরবে না। অতএব এটা একটু টাইম টেকিং প্রসেস। এই সপ্তাহের বড় ঘটনা বলতে ফ্রেন্ডস, রেজাল্ট সিজন, কোয়ার্টারলি রেজাল্ট আসবে ধরুন বৃহস্পতিবার, টিসিএস এর দিয়ে শুরু হবে সফটওয়্যার সেক্টরের। এবং সফটওয়্যার সেক্টরের যে রেজাল্ট, সফটওয়্যার সেক্টরের রেজাল্টের পরে এই সপ্তাহে আমেরিকাতে কনজিউমার প্রাইস ইনফ্লেশন ডেটা আছে, আর প্রডিউসার পারচেজ ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে, যেগুলো কিন্তু আসবে ওই বৃহস্পতিবার শুক্রবার। সুতরাং আগামী 3-4 দিন মার্কেট এইরকম একটা অবস্থায় থাকবে। তো অতএব মার্কেটের এই মুহূর্তে তেমন কোনো বড় হালচাল হবে না এই সপ্তাহে বলে অনুমান, যদি অন্য কোনো খবর না আসে। যাই হোক ফ্রেন্ডস, কালকে আপনারা বিয়ার মার্কেটের যে মানে ভারতবর্ষের ইতিহাসে খারাপ সময়ের ইতিহাস নিয়ে আপনারা মোটামুটি দেখেছেন। তো আজকে তার ঠিক উল্টোটা একটু করছি, এবং ফাইনালি আমি গত 4 বছরের বুল রান এবং আগামী বেশ কয়েক বছরের ইন্ডিয়ান মার্কেট, তার স্ট্রেংথ, তার উইকনেস, আমি কিন্তু আজকের টপিকটার পরে কিন্তু পরের টপিকে বলবো। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে কেন ইনভেস্টেড থাকতে হবে, তার পেছনে কি কি লজিক আছে, সারা বিশ্বের মার্কেটের তুলনায় আমরা কতটা শক্তিশালী আছি, সেগুলো নিয়ে সব বিশ্লেষণ করব। ফ্রেন্ডস, দেখুন যেটা আমরা চার্টে বলেছি, চার্ট যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, সেই চার্ট অনুযায়ী বলছি। আমি যদি দেখি ফেব্রুয়ারি 2000-এ মার্কেট কোথায় ছিল, 1818-তে ছিল ফেব্রুয়ারি 2000-এ, ঠিক আছে, এই জায়গাটাতে, যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো সেইভাবেই আমি যদি দেখি ফেব্রুয়ারি 2000-এ যে 1818 ছিল, সেখান থেকে যদি বুল মার্কেট, যে জানুয়ারির যে বুল মার্কেট, সেটা কোথায়, 6357। অর্থাৎ যদি ফেব্রুয়ারির
হাইতে কেউ মার্কেটে ইনভেস্ট করেছে, তাহলে কিন্তু সে 2008-এর বুল মার্কেট পর্যন্ত 3.5 গুণ রিটার্ন পেয়েছে, এবং এটা হচ্ছে 8 বছরে। অন্যদিকে যদি তার পরের বছরের বিয়ার মার্কেট, অর্থাৎ ফেব্রুয়ারি 2018 থেকে ফেব্রুয়ারি 2000 থেকে সেপ্টেম্বর 2001 বিয়ার মার্কেট ছিল, এবং সেখানটাতে প্রায় 50% মার্কেট পড়েছিল। যদি কেউ বিয়ার মার্কেটে প্রবেশ করেছিল 902 ইন্ডেক্সে, সে কিন্তু 2008-এর বুল মার্কেট পর্যন্ত, বুল মার্কেটের ইন্ডেক্স কত ছিল? 6357, প্রায় 7 গুণ রিটার্ন পেয়েছে 6 বছরের জন্য। এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো কিন্তু আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা ভবিষ্যৎ সম্বন্ধে কনফিডেন্ট হতে পারবেন। না হলে এই জিনিসগুলো মানে সবাই জানে না বলে কিন্তু সবাই মানে শেয়ার মার্কেটকে একটু অন্যভাবে করে। অন্যদিকে যদি কেউ ফেব্রুয়ারি 2000-এ মার্কেটে ইনভেস্ট করেছে, পিক মার্কেটে 1818 যখন ইন্ডেক্স ছিল, সে যদি মার্চ 2015 পর্যন্ত তার যদি ইনভেস্টমেন্ট ছিল, তাহলে মার্চ 2015-তে 9119 ইন্ডেক্স ছিল, তাহলে এই হাই থেকে যদি দেখা যায় যে প্রায় 5 গুণ হয়ে গেছিল 15 বছরে, 5 গুণ হয়ে গেছিল 15 বছরে। আবার যদি সেপ্টেম্বর 2001-এর 902-তে যদি কেউ ইনভেস্ট করেছিল, সেক্ষেত্রে কিন্তু 9119 অর্থাৎ 11 গুণ হয়েছিল 13 বছরে। আমি কোনো শেয়ারে যাচ্ছি না, যদি কেউ মার্কেট লিঙ্ক ফান্ডে মানে নিফটি 50 কোম্পানিতে কেউ যদি ইনভেস্ট করেছিল থ্রু মিউচুয়াল ফান্ড, সে কিন্তু এত গুণ রিটার্ন পেয়েছে। আবার কেউ যদি অক্টোবর 8-এর যে বিয়ার মার্কেটের যে লো 2253, সেখানে যদি ইনভেস্ট করে মার্চ 15-এর যে হাই 9119, তাতেও কিন্তু সে 7 বছরে 4 গুণ রিটার্ন পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে নেক্সট যে ডাটাটা আসছে, আমি আশা করি আপনারা চার্টে কিন্তু জিনিসগুলো বুঝতে পারছেন, কোন জায়গাগুলোতে আমরা চার্টে এগোচ্ছি। ঠিক আছে, আমি মানে বর্তমান এবং ভবিষ্যৎটাকে আপনাদেরকে বোঝাতে গেলে এই ডেটাগুলোকে কিন্তু একটু স্টাডি করাটা অত্যন্ত জরুরি। লাস্টে দেখুন, যদি কেউ ফেব্রুয়ারি 2000-এ 1818 ইন্ডেক্সে ইনভেস্ট করেছিল, তাহলে জানুয়ারি 20-তে যে বুল রান 12,430, তার 7 গুণ হয়েছিল 20 বছরে। আবার সে যদি আজ পর্যন্ত ইনভেস্টেড আছে জুলাই 24 পর্যন্ত, এখন ইন্ডেক্স কোথায়? 24,300, তার 13 গুণ হয়েছে কত বছরে? 24 বছরে। ঠিক আছে, কেউ যদি সেপ্টেম্বর 1-এর বিয়ার মার্কেটে ঢুকেছিল, তাহলে তার জানুয়ারি 20 পর্যন্ত তার 14 গুণ রিটার্ন হয়েছে 12,430 পর্যন্ত। আবার জুলাই 24 পর্যন্ত 26 গুণ রিটার্ন হয়েছে। মার্চ 20 মানে এই যে করোনার লো, সেই করোনার লোতে যদি কেউ ইনভেস্ট করেছিল 7,511-র কাছাকাছি, কেউ না কেউ তো ইনভেস্ট করেছে, জুলাই 24 মানে আজকের দিনে সে কিন্তু 3 গুণ রিটার্নে আছে, অলমোস্ট 5 বছরে। তো বেসিক্যালি এই ডাটাটা কেন দিচ্ছে? আরেকটা সুন্দর ইন্টারেস্টিং ডাটা দেখুন, 2003-এ সোনা ছিল 6,000 টাকা, 2006-এ সোনা ছিল 8,000 টাকা, 2015-তে সোনার রেট ছিল প্রায় 26,000 টাকা। তাহলে 2003-এ যে সোনা কিনেছে, 2015-তে তার ভ্যালু 4 গুণ বেড়ে গেছে। ইভেন 2006-এ যে কিনেছে, তার অ্যাসেট কিন্তু 3 গুণ বেড়েছে। ওয়েলথ ক্রিয়েশন। এবার দেখুন 2020-তে সোনা কিন্তু 53,000 টাকার হাই করেছে। তার মানে যে 2003-এ সোনাতে ইনভেস্ট করেছিল 6,000 টাকাতে,
53,000 মানে কত বছরে? ধরুন 2003 থেকে 17 বছরে 66, 48, 6 × 54, প্রায় 9 গুণ। 2006 যদি কেউ ইনভেস্ট করেছিল 848, 6.5 গুণ। এটা প্রায় 9 গুণ, এটা 6.5 গুণ। আজকের দিনে দাঁড়িয়ে 24-এ যদি দেখা যায় 74,000 টাকা সোনা, তাহলে যে 6,000 টাকায় যার এই সোনা তো কেউ কোথাও নিয়ে যায়নি, মা দিদির কাছে তো আছে, তার সোনার ভ্যালুয়েশন কত গুণ বেড়েছে? 12 গুণ। 2006 থেকে 9 গুণ, 2015 থেকে প্রায় 3 গুণ। এবং আজকে যেটা আপনি 74,000 দেখছেন, আপনি 2035-এ গিয়ে দেখবেন সোনার দাম 2,20,000 টাকার কাছাকাছি ঘোরাঘুরি করবে। ক্লিয়ার? মেন অবজেক্টিভটা কি এই কথাগুলো বলার পেছনে? বেসিক অবজেক্টিভ হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই। আমাদের বাঙালি লোকেদের, মানে বাঙালির আপামর মানে মেজরিটি পিপুলের মধ্যে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই। যদি লিটারেসি থাকতো, ধরুন যারা টিচার, যারা সার্ভিং, যারা বিজনেসম্যান, তারা কি কেউ প্ল্যান করে, আমি বলছি কিন্তু ব্যতিক্রমীদের কথা বলছি না, আমি কিন্তু বলছি যে ইন জেনারেল আপনি এখনো পর্যন্ত দেখবেন এডুকেটেড, সার্ভিং বা রিটায়ার্ড পিপুল ইনভেস্টিং দেয়ার মানি ইন চিট ফান্ড। তার পুরো টাকা সে চিট ফান্ডে ইনভেস্ট করছে বিকজ অফ বেটার ইন্টারেস্ট রেট। কারণ ব্যাংকে পয়সা রাখতে গেলে সে যে রিটার্নটা পাচ্ছে, হি ইজ নট হ্যাপি। আজকের দিনে দাঁড়িয়ে কত পাইছে? বা অতীতেও যদি দেখে আসেন, সেই অর্থে সেভাবে ধরুন আজ থেকে 10 বছর আগে 9 বছরে টাকা ডবল হতো। কিন্তু আমরা কি কখনো কেউ ভেবেছি যে কিছু না হোক যদি আমি সোনাতেও ইনভেস্ট করলে আমার ওয়েলথটা কিভাবে বাড়তো? গোল্ড হচ্ছে সেফ অ্যাসেট, গোল্ডটা হচ্ছে সেফ অ্যাসেট, যার জন্য কোনো সার্ভিং হোক, বিশেষ করে সার্ভিং বা বিজনেসম্যান যারা ধরুন একটা সেভিংস করেন, তাদের কিন্তু রেগুলার ভিত্তিতে কিছু টাকা শেয়ার বাজার, কিছু টাকা গোল্ডে রাখা উচিত বলে বিশেষজ্ঞরা বলে। এবারে এই যে স্টোরিটা আমি আপনাদেরকে বললাম, তার পিছনে মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে আমি 2020 থেকে আজ পর্যন্ত ইন্ডিয়ান মার্কেট এবং আগামী 10 বছরের জন্য ইন্ডিয়ান মার্কেট এবং 2020 থেকে আজ পর্যন্ত গ্লোবাল মার্কেট এবং কোন কোন মার্কেট, বহু মার্কেট আছে যারা গত 1 বছরে ডবল হয়ে গেছে, আমি বলবো এর পরের এপিসোডে। অনেক গ্লোবাল মার্কেট আছে ডবল হয়ে গেছে। আপনি করাচি দেখুন, করাচির ইন্ডেক্স ডবল হয়ে গেছে, কিন্তু তার অর্থনীতি কি? বাজে, মানে কি সেখানে ওই মানে হাহাকার চলছে। যত সমস্ত ইকোনমিতে ক্রাইসিস চলছে, তার ইন্ডেক্স কিন্তু মানে শেয়ার বাজারের ইন্ডেক্স 80%, 90% করে বেড়ে গেছে। অর্থাৎ তার ইকোনমিতে কিন্তু কোনো স্ট্রেংথ নেই। whereas ইন্ডিয়ান মার্কেট, এবারে ইন্ডিয়ান মার্কেটের কোথায় কোথায়, যেমন ধরুন যে সমস্ত সেক্টরগুলোকে আজকে মানে ক্রিম সেক্টর বলা হচ্ছে, রেলওয়ে, ডিফেন্স, ইলেকট্রিক ভেহিকেল, সোলার এনার্জি, ড্রোন সেক্টর, যেমন ধরুন রিসাইক্লিং, ধরুন ওয়াটার রিসোর্স নিয়ে যে সমস্ত কোম্পানি, এই কোম্পানিগুলোর ব্যাপারে বা এই যে সেমিকন্ডাক্টর সেক্টর, এগুলো নিয়ে আমি ডিটেলসে আপনাদের বলবো পরের এপিসোডে। এবং মেন জিনিস হচ্ছে টোটাল যে আমি স্টোরিটা বললাম, এর মূল যে শিক্ষণীয় ব্যাপারটা কি না, শেয়ার বাজারে ইনভেস্টেড থাকলে কিন্তু
আপনি অনেক ভালো রিটার্ন পাবেন, বা আজ থেকেও যদি আপনি শুরু করেন, কোনোটাই লেট নয়। তবে কোন সেক্টর চুজ করছেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো এই জন্য আমি যেটা বলেছি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার কি হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মানে আমরা কি করব, আমাদের প্রসেসটা কি হবে, সে ব্যাপারেও আমি চর্চা করব। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য ইন্ডিয়ান মার্কেট এবং গ্লোবাল বুল মার্কেট, এই তিনটেকে কনসলিডেটেড করে আমি কিন্তু একটা এপিসোড করব, এবং সেইটার উপর ভিত্তি করে আমার মনে হয় আমরা যদি প্ল্যান করি তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো প্ল্যান হবে, কিন্তু অলওয়েজ ইন লং টার্ম। ইতিমধ্যে ফ্রেন্ডস দেখুন, গ্লোবাল মার্কেট, এখনই মার্কেটটা চলছে, তাই খুললাম। এটা হচ্ছে কি, ডাউ জোন্স, আমেরিকান যে টেকনোলজি মার্কেট, অল টাইম হাইতে চলছে। শুধু ইন্ডিয়ান মার্কেটে বুল মার্কেট চলছে না, দিস ইজ এ গ্লোবাল বুল মার্কেট চলছে। ডাউ জোন্স অল টাইম হাইতে চলছে, কিন্তু ইউএস মার্কেটে প্রচুর প্রবলেম আছে। ইউএস অর্থনীতিতে অনেক সমস্যা আছে, যেগুলো কিন্তু আমরা পরের দিন চর্চা করব। এবং এই ইউএস মার্কেটে সমস্যা আছে বলে কিন্তু সব, দেখুন ইউএস মার্কেট হচ্ছে মাদার মার্কেট, তাই তাদের সমস্যাকে কিন্তু সকলকে মাথায় রেখে চলতে হবে। এবং আমরা ইউএস মার্কেট থেকে নিজেদেরকে কতটা সেভ করে আগামী দিনে এগোতে পারবো সেটা পরের এপিসোডে বলবো। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করুন। মানে আমি এখনো আমার চ্যানেলটা মনিটাইজড হয়নি, তাই আই এম ওয়ার্কিং হার্ড, বা আমি কাউকে যে একটু হায়ার করব সেটার ব্যাপারে প্ল্যান করতে পারছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।